আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। বইটিকে কেন আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি, আশা করি তোমরা তার কারণটা জেনে গেছো অলরেডি। দেখো, আমাদের ইজি সিরিয়ালের প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড, যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি চলে আসবে আমাদের ভিডিওতে। যদি তোমার প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়, সেই প্রশ্নটা ভিডিওতে দেখে তুমি কিন্তু সলভ করে নিতে পারতেছো। তাহলে দেখো, একের সঙ্গে তোমার সময় অপচয় রোধ হচ্ছে, যার কারণে এইরকম একটি বই অবশ্যই আমাদের হাতের নাগালে রাখা উচিত। সো আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটিকে আমরা সংগ্রহ করে ফেলবো। চলো, আজকে মূলত আমরা আরও একটি সৃজনশীল সলভ করব। তো সৃজনশীলটা একটু ভালোভাবে বুঝে নেই, তারপরে মূলত আমরা সলভ করব। দেখো, ময়মনসিংহ বোর্ড 2023। তাহলে দেখো, এখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি বলতো, 2NO গ্যাস। তাহলে দেখো, এবং এখানে আমাকে বলে দিচ্ছে যে ডেলএইচটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ প্লাস 180 কিলোজুল। তাহলে পজিটিভ দেখে আমি বুঝতেই পারতেছি এটি একটি তাপহারী বিক্রিয়া, কারণ ডেলএইচের মানটা যদি নেগেটিভ হয় তাপ উৎপাদী, আর ডেলএইচের মানটা যদি পজিটিভ হয় তাহলে সেটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছি। চলো, 2 নম্বর বিক্রিয়াটা দেওয়া আছে, বলছে 2টা পটাশিয়াম ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 2KCl উৎপন্ন করছে। তাহলে এটা একটা বিক্রিয়া। এখন আমাদেরকে প্রশ্ন কি বলছে দেখো, ক নম্বর প্রশ্নে বলা আছে সমানুকি। দেখো, মনে রাখবা, দুটি যৌগের মধ্যে, মানে দুইটা যৌগ বা যেটাই বলো সমস্যা নাই, যাদের আণবিক সংকেত একই থাকবে, দুইটা যৌগ যাদের আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, তাহলে তাদেরকে পরস্পরের আমরা কি বলবো বলতো, তাদেরকে পরস্পরের আমরা সমাণু বলবো। আমি আবারও বলতেছি, দুইটা যৌগের মধ্যে তাদের আণবিক সংকেত একই থাকবে কিন্তু তাদের পরস্পরের গাঠনিক সংকেতটা আলাদা যদি হয়, তাহলে এদেরকে পরস্পরে আমরা কি বলবো বলতো, সমাণু বলবো। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো, খ নম্বর প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে ধাতব বন্ধন ব্যাখ্যা করো। আচ্ছা, ধাতব বন্ধন কিভাবে হয়? অসংখ্য ধাতু একসঙ্গে যুক্ত হয়ে একটা ধাতব বন্ধন তৈরি করে। ধাতব বন্ধন গঠন করার শর্ত কি বলতো, অবশ্যই ধাতু এবং ধাতু হইতে হবে। তাহলে ধাতু এবং ধাতু যে বন্ধনটা গঠন করবে সেটাকে আমরা বলবো ধাতব বন্ধন। এখন কথা হচ্ছে, ধাতুর বৈশিষ্ট্য কি বলতো ভাইয়া? ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। কি করা? ইলেকট্রন ত্যাগ করা। তার মানে এখানে যে যতগুলো ধাতু থাকবে সবাই কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে। তো এই ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করলে দেখো অনেকগুলো ধনাত্মক আয়নে পরিণত হবে, কারণ ধাতু ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন দেখো, এই যে ধনাত্মক আয়নে পরিণত হলো, এবং এই ধনাত্মক আয়নের মধ্যে যদি আমরা একটা সঞ্চারণশীল পাই ইলেকট্রন ছেড়ে দেই, তাহলে দেখো সঞ্চারণশীল পাই ইলেকট্রন ছেড়ে দিলে দেখবা একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জের সঙ্গে কি বলতো, যুক্ত অবস্থায় থাকে। যেই বন্ধনটাকে আমরা কি বলতেছি বলতো, ধাতব বন্ধন বলতেছি। আর এই ধাতব বন্ধনের মধ্যে দেখো প্রত্যেকটা ধনাত্মক চার্জকে আমরা বলি হচ্ছে পারমাণবিক শ্বাস। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন তোমরা খ নম্বর প্রশ্নটা পড়লেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে পারমাণবিক শ্বাস, আর এই প্রক্রিয়ার মাধ্যমেই মূলত ধাতব বন্ধন গঠিত হয়। আশা করি আমরা সকলে ক্লিয়ার। এখন আসো, গ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে ভাইয়া বলতো। গ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার মানে এইটা কি আসলে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া কিনা, অর্থাৎ রেডক্স নাকি নন রেডক্স, আমাকে এটা কিন্তু ব্যাখ্যা করতে বলছে। তাহলে চলো, বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা রেডক্স এবং নন রেডক্স দুইটার মধ্যে তুলনা করে ফেলি যে আসলে এটা কোন বিক্রিয়া। ওকে, তাহলে দেখো বিক্রিয়াটা আমাদের কেমন ছিল। গ নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, গ নম্বরের 2 নম্বর সমীকরণটা ছিল আমাদের এইরকম, 2টা পটাশিয়াম বিক্রিয়া করছিল কার সঙ্গে বলতো, ক্লোরিনের সঙ্গে, এবং এখান থেকে পাইছিলাম আমরা কি বলতো, 2KCl। এটা ছিল আমাদের মূলত বিক্রিয়া। দেখো, এটা যদি বিক্রিয়া হয়, এখন লক্ষ্য করো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের খুঁজে বের করতে হবে যে বিক্রিয়াটা কি রেডক্স নাকি নন রেডক্স। আচ্ছা, এইটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। দেখো, এখানে পটাশিয়াম একটা মুক্ত পরমাণু, তাহলে আমরা জানি একটা মুক্ত মৌল বা একটা মুক্ত পরমাণুর ক্ষেত্রে তার জারণ মান সবসময় কি হয়, শূন্য। তাহলে দেখো, এখানে পটাশিয়াম হচ্ছে শূন্য, আবার একই পরমাণু দ্বারা গঠিত অণুর ক্ষেত্রেও তার জারণ মান কি হয়, শূন্য। অর্থাৎ এখানে ক্লোরিন Cl2 একই পরমাণু দ্বারা গঠিত অণু, দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রেও জারণ মানটা কি হবে, শূন্য। এখন দেখো, এখানে পটাশিয়াম একটা মাত্র ক্লোরিনকে ধরছে, দ্যাটস ওয়াই পটাশিয়াম এখানে কি বলতো, +1। ওকে, এবং এখানে ক্লোরিন একটা পটাশিয়ামের সঙ্গে যুক্ত, তার মানে এখানেও আমরা বুঝতে পারতেছি ক্লোরিন হচ্ছে কি বলতো, -1। এখন তুমি লক্ষ্য করো, বিক্রিয়কে পটাশিয়াম ছিল 0, কিন্তু উৎপাদে পটাশিয়াম হয়েছে কি বলতো, +1। তো আমরা জানি কম থেকে বেশি হলে জারণ ঘটে এবং বেশি থেকে কম হলে বিজারণ ঘটে। 0 দেখো ছোট আর +1 হচ্ছে বড়, তাহলে কি হয়েছে, কম থেকে বেশি হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি কি বলতো, জারণ। এটাকে আমরা কি বলতেছি, জারণ। আবার তুমি লক্ষ্য করো, বিক্রিয়কে ক্লোরিন ছিল 0, কিন্তু উৎপাদে ক্লোরিন হয়েছে কি বলতো, -1। তার মানে দেখো, আগে ছিল বেশি, এখন হয়েছে কম। তাহলে বেশি থেকে কম হলে কি ঘটে বলতো, বিজারণ। বেশি থেকে কম হলে কি ঘটে, বিজারণ ঘটে।
তাহলে দেখো বিক্রিয়াটার ক্ষেত্রে একই সঙ্গে জারণও ঘটছে, একই সঙ্গে বিজারণও ঘটছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি রেডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া বলতেছি বলতো? রেডক্স বিক্রিয়া। ওকে, অর্থাৎ এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ যুগপৎ কিভাবে হইলো সেটা একটু দেখার চেষ্টা করি এখন। তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়াটা আমাদের কি দাঁড়াবে? জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়াটা হবে এরকম। পটাশিয়াম দেখো শূন্য ছিল +1 হয়েছে। কিভাবে? পটাশিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে বলতো? পটাশিয়াম প্লাসে পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। আবার তুমি লক্ষ্য করো ক্লোরিন ছিল 0 হয়েছে কি -1। তাহলে -1 কখন হয়? বিজারণ অর্ধ বিক্রিয়া, যখন ইলেকট্রন সে গ্রহণ করে। তাহলে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া ক্লোরিন তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু Cl- এ পরিণত হয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। এই তো জাস্ট এতটুকু লিখে আমরা জাস্ট ব্যাখ্যাটা লিখে দিলে হয়ে যাবে আমাদের। তাহলে আশা করি ঘ নাম্বার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে? ঘ নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করি দেখো বলছে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় তাপচাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। তাহলে তাপচাপ এবং ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করতে বলছে 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে 1 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে মূলত আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে লা-শাত্রের নীতি আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। ওকে, তাহলে দেখো এইটার ক্ষেত্রে আমরা লা-শাত্রের নীতিটা ব্যাখ্যা করব। বিক্রিয়াটা একটু দেখে নেই আমরা। ডেল এর মান হচ্ছে 180। ওকে, চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা সলভ করি। তাহলে দেখো 1 নম্বর বিক্রিয়াটা কেমন ছিল? 1 নম্বর বিক্রিয়াটা ছিল হচ্ছে N2 গ্যাস প্লাস হচ্ছে কি বলতো O2 গ্যাস, এবং বিক্রিয়া করে কি তৈরি করছিল এখানে বলতো 2NO, সেটাও কিন্তু গ্যাস। ওকে, তবে এখানে আমাদের বলা ছিল ডেল এইচ এর মানটা হচ্ছে কি বলতো? ডেল এইচ এর মানটা হচ্ছে +180 কিলোজুল। ওকে, তাহলে এখন লক্ষ্য করো এইটার ক্ষেত্রে আমাকে বলছে তাপচাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে হবে। তাহলে তাপচাপ ঘনমাত্রার প্রভাব এটা মূলত লা-শাত্রের নীতি প্রয়োগ করে আমাদেরকে ব্যাখ্যাটা করতে হবে। তাহলে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি কি একটি বলতো? তাপহারী বিক্রিয়া। কি দেখে বুঝলাম তাপহারী? বিক্রিয়াটা দেখে বুঝছি, কারণ দেখো এখানে আমাদের ডেল এইচ এর মানটা পজিটিভ দেওয়া আছে, তাই আমরা বলতেছি এটা তাপহারী বিক্রিয়া। ওকে, তাহলে এটা লেখার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লা-শাত্রের নীতিটা লিখে দিতে হবে। আচ্ছা, লা-শাত্রের নীতিটা কি বলতো? লা-শাত্রের নীতিটা হচ্ছে ধরে নাও একটা বিক্রিয়া কি আছে, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। এখন কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকলে তার কিন্তু কোনো ঘনমাত্রা পরিবর্তন ঘটে না। তবে বাইরে থেকে যদি আমরা নিয়ামকের প্রভাবক চেঞ্জ করি, নিয়ামকের প্রভাবক কি কি? যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলো যদি পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে এই যে নিয়ামকের প্রভাবক তাপচাপ ঘনমাত্রা কিভাবে প্রশমিত হচ্ছে সেটাই হচ্ছে মূলত আমাদের লা-শাত্রের নীতি। তাহলে লা-শাত্রের নীতি লেখার পরে আমরা কি করব? বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রার কি প্রভাব আছে সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখো তাপমাত্রার প্রভাব। তাহলে তাপমাত্রার প্রভাব দুই ধরনের, একটা হচ্ছে কি বলতো তাপ প্রদান করলে কি হবে, আর একটা হচ্ছে তাপ হ্রাস করলে কি হবে। তাহলে দেখো যদি তাপ প্রদান করি তাহলে সেক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমি তাপমাত্রাটা হ্রাস করি, তাপমাত্রা যদি আমরা কি করি বলতো? হ্রাস করি, প্রদান করা আর হ্রাস করা, তাহলে সেক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটবে সেটা একটু আমরা দেখি। মনে রাখবা কোনো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে যদি তাপ প্রদান করা হয়, আমি আবারও বলতেছি কোনো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে যদি তাপমাত্রা প্রদান করা হয় তাহলে বিক্রিয়াটা কি হয়? সম্মুখমুখী হয়। সম্মুখমুখী মানে হচ্ছে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রবর্তী হবে। ঠিক আছে, তাহলে সামনের দিকে যদি যায় তার মানে বুঝতেই পারতেছি উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। তার মানে আমরা বুঝতে পারলাম তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা প্রদান করলে উৎপাদের পরিমাণটা কি হয় বলতো? উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পায়, বিক্রিয়কের পরিমাণটা কি হয় বলতো? বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পায়। বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পায়। উপরের দিকে তীর চিহ্ন মানে বৃদ্ধি পাওয়া, নিচের দিকে তীর চিহ্ন মানে হ্রাস পাওয়া। আবার দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপমাত্রাটা হ্রাস করি, দেখো বাইরে থেকে যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা হ্রাস করি তার মানে বিক্রিয়াটা কি হবে বলতো? বিক্রিয়াটা তখন পশ্চাৎমুখী হবে, অর্থাৎ পিছনের দিকে আসবে। পিছনের দিকে আসা মানে কি বলতো? অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপ হ্রাস করলে কি হবে? উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে বা উৎপাদ কমে যাবে, এবং বিক্রিয়কের পরিমাণটা কি হবে বলতো? বৃদ্ধি পাবে। বিক্রিয়কটা কি হবে? বিক্রিয়কটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তাহলে তাপমাত্রার প্রভাব কিন্তু আমাদের গেল। এখন আসো এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের প্রভাব কি আছে। দেখো চাপের প্রভাবের জন্য শর্ত হচ্ছে দুইটা। চাপের শর্ত কয়টা বলতো? চাপের জন্য শর্ত হচ্ছে দুইটা।
1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই বিক্রিয়ক অথবা উৎপাদে ন্যূনতম একটা গ্যাস থাকতে হবে। তাহলে দেখো যে বিক্রিয়াটা থাকবে সেই বিক্রিয়াটার ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম একটা কি থাকতে হবে, গ্যাস থাকতে হবে। যেমন আমি যদি দেখি, দেখো এখানে নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, অক্সিজেন গ্যাসীয় অবস্থায় আছে, আবার দেখো NO-টা কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে 1 নম্বর শর্ত সে মানছে। 2 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে। বিক্রিয়ক অথবা উৎপাদে, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে। অর্থাৎ তুমি লক্ষ্য করে দেখো এখানে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করতেছে, 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতেছে, তাহলে বিক্রিয়া করে 2 মোল উৎপাদ উৎপন্ন করছে। তার মানে দেখো 2 মোল বিক্রিয়ক বিক্রিয়া করে এখানে কি হচ্ছে, 2 মোল উৎপাদ উৎপন্ন করছে। তার মানে দেখো উৎপাদও 2 মোল, বিক্রিয়কও 2 মোল। তাহলে এখানে কি মোল সংখ্যার কোনো পরিবর্তন আছে, ভিন্নতা আছে? নাই। তার মানে এক্ষেত্রে চাপের প্রভাব নাই। এখন দেখো একটা শর্তকে মানলো, বিক্রিয়াটা গ্যাসীয় কিন্তু মোল সংখ্যার ভিন্নতা নাই, দ্যাটস ওয়াই চাপের প্রভাবও নাই। তাহলে মাথায় রাখবো এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। ওকে, চাপের প্রভাব নেই। এখন ঘনমাত্রার প্রভাবটা একটু লক্ষ্য করি। তাহলে দেখো ঘনমাত্রার প্রভাবটা কি হবে? ঘনমাত্রার প্রভাব হচ্ছে, ঘনমাত্রার প্রভাব মনে রাখবা, ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে কি বলতো, যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রাটা বৃদ্ধি করে দিই, ধরে নাও নাইট্রোজেনের ঘনমাত্রা আমি বৃদ্ধি করলাম, তাহলে বিক্রিয়াটা তখন কি হবে বলতো, বিক্রিয়াটা তখন পশ্চাৎমুখী হবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা মানে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, সরি পশ্চাৎমুখী না, আসলে সম্মুখমুখী হবে। সম্মুখমুখী হওয়া মানে কি? সম্মুখমুখী হওয়া মানে হচ্ছে উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ কমবে। আমি আবারও রিপিট করতেছি, যদি তুমি এখানে বিক্রিয়কের ঘনমাত্রাটা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, অর্থাৎ বিক্রিয়ককে সম্মুখী হওয়া মানে কি বলতো, উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। আশা করি বুঝতে পেরেছি। তার মানে উদ্দীপকে উল্লেখিত 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে তাপচাপ ঘনমাত্রার প্রভাবটা কিন্তু এরকমই ছিল। তাহলে আশা করি এখন তোমরা পুরোটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মাধ্যমে তুমি একই সঙ্গে কিন্তু বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ। তাই দেরি না করে তুমি এবং তোমার বন্ধু বান্ধব সকলকে জাস্ট বলো এই কথাটাই, যে ইজি কেমিস্ট্রি এই বাংলাদেশে সর্বপ্রথম যে বইয়ের সঙ্গে কি দিচ্ছে বলতো, শিক্ষক ফ্রি দিচ্ছে। তাই আর দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের সরাসরি পেজ থেকে, টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি আমরা অনলাইনের মাধ্যমে বইটিকে সংগ্রহ করে ফেলবো। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।